আসসালামু আলাইকুম। আজ ২৭ ডিসেম্বর। বাংলা সাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন। ১৯৩৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন। বাংলা সাহিত্যের কবিতা, উপন্যাস, নাটক, কাব্যনাটক, চিত্রনাট্য বিভিন্ন জায়গায় যার বিচরণ ছিলেন। সৈয়দ শামসুল হককে নিয়ে শুরুতেই একটা মজার ইনফরমেশন আপনাদেরকে দিই। ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা যখন বিজয় লাভ করি, আমাদের এই বিজয়ের খবরটা বিবিসি লন্ডন থেকে যে প্রকাশিত হয়েছিল, এই খবরটা পাঠ করেছিলেন সৈয়দ শামসুল হক। পূর্ব পাকিস্তানে প্রকৃতপক্ষে যুদ্ধ শেষ হয়েছে। ঢাকায় এক আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। তো আমরা আজকে সৈয়দ শামসুল হককে নিয়ে কথাবার্তা বলবো। বিসিএস সহ যে কোনো চাকরির পরীক্ষায় সৈয়দ শামসুল হককে নিয়ে আপনার যতটুকু জানা প্রয়োজন তা আজকে আপনি খুব আনন্দ নিয়ে জেনে যাবেন, এবং আপনার কাছে মনে হবে বাংলা সাহিত্যের আধুনিক পর্বে গিয়ে যে কবি সাহিত্যিকদেরকে আমরা পড়ি, এটা আসলে এত প্যারাদায়ক কোনো কিছু না। এটা খুব আনন্দ নিয়ে পড়া যায়, এটা খুব রিল্যাক্সে পড়া যায়, এবং এটা পড়লে আসলে অনেক নিজের জ্ঞান বিকশিত হয়। এখানে বলে রাখি, এই আলোচনাটা হচ্ছে আমার পেইড ব্যাচের ক্লাসের অংশবিশেষ, যে ক্লাসে আমি সৈয়দ শামসুল হককে নিয়ে আলাপ আলোচনা করেছিলাম। এবং এই ক্লাসের মাঝখানে সৈয়দ শামসুল হকের যে বিখ্যাত কবিতা আছে নুরুল দিনের সারা জীবন, যে আপনারা শুনেছেন, জাগো ভাইয়ে কুণ্ঠে সবাই, এই কবিতাটাও আমরা একটু আবৃত্তি করার ট্রাই করব। আশা করছি আপনার ভালো লাগবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে সৈয়দ শামসুল হককে নিয়ে কথাবার্তা বলা শুরু করব। তিনি একটা অদ্ভুত ক্যারেক্টারের মানুষ ছিলেন। তিনি ছোটবেলায় একবার বাসা থেকে পালাইছিলেন, পড়ালেখা তার ভাল লাগে না। বাসার থেকে বলছে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, কিন্তু সে সায়েন্স পড়বে না। রংপুর উত্তরাঞ্চলে তার বাড়ি, এবং তার লেখায় উত্তরাঞ্চলের ছাপ আছে। তো তিনি বোম্বে পালায় গেছেন আর কি। পরে সে আর্টস নিয়ে পড়বে, তো আর্টস নিয়ে পড়তে দেয় না তার বাপ মা, সে পালায় গেছে। তারপরে সে ব্যাক আসছে। ব্যাক আসার পরে সে পরিবারের ইচ্ছার বাইরেই সে তার ইচ্ছাকেই প্রায়োরিটি দিছে। সে জগন্নাথ কলেজে ইন্টারমিডিয়েট পড়ছে, এরপরে ঢাকা ভার্সিটিতে সে ইংলিশে পড়ছে আর কি। কিন্তু ঢাকা ভার্সিটির পড়ালেখাও সে শেষ দেয় নাই। পড়ালেখা শেষের আগেই সে ঢাকা ইউনিভার্সিটি থেকে আবার ভাগছে, বিভিন্ন জায়গায় ঘুরছে ফিরছে আর কি। এরপরে পরিবারের অভাবনটন যখন শুরু হয়, তিনি ক্যারিয়ার শুরু করেন মূলত হচ্ছে চিত্রনাট্য লেখে, সিনেমার চিত্রনাট্য। এই যে একটা সিনেমা ধরেন সিন ওয়ান টেক ওয়ান, সংলাপ কী হবে, এগুলোর তো একটা লেখা থাকে। এই চিত্রনাট্য লিখে তিনি ক্যারিয়ার শুরু করেন টাকা পয়সা ইনকাম করার জন্য। এবং অবাক করার বিষয়, বাংলা একাডেমি পুরস্কার তিনি সবচেয়ে কম বয়সী লেখক হিসেবে বাংলা একাডেমি পুরস্কার পান, মাত্র ৩১ বছর বয়সে। যদিও কোথায় কোথায় ২৯ লেখা আছে, বাট ৩১ বছর বয়সে, সবচেয়ে কম বয়সে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান। এইটাও কিন্তু প্রিলিমিনারির জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাকে বলা হয় সব্যসাচী লেখক। সব্যসাচী কি? যার ডান হাত এবং বাম হাত সমান তালে চলে। ধরেন আপনি যদি ডান হাত দিয়ে ডানহাতি হন, তাহলে আপনি ডান হাত দিয়ে যত জোরে ক্রিকেট বল ছুটতে পারবেন, বাম হাত দিয়ে তত জোরে ক্রিকেট বল ছুটতে পারবেন না, বা বাম হাত আপনার অত ভালো কাজ করবে না। বাম হাত হচ্ছে উইক হ্যান্ড। কিছু কিছু মানুষ আছে যে দুই হাতেই যার ব্যালেন্স সেম, মানে ডানে বামে সব দিকেই যার ব্যালেন্স সেম, তাকে বলা হয় হচ্ছে সব্যসাচী লেখক, মানে সব্যসাচী। আর লেখার দিক দিয়ে সব্যসাচী এই কথার মানে হচ্ছে আমাদের যে সৈয়দ শামসুল হক, কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, অনুবাদ সব জায়গায় দিকেই তার, এবং চিত্রনাট্য সব কিছুতেই তিনি বিচরণ করছেন, এই জন্য তাকে সব্যসাচী বলা হয়। কিন্তু প্রকৃত সব্যসাচী লেখক যদি বলেন যে সব জায়গায় বিস্তার লাভ করছে এবং বড় সড়ো করে বিস্তার লাভ করছে, তিনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বাট সৈয়দ শামসুল হক রবীন্দ্রনাথ ঠাকুরের লেভেলের না। তবে কেউ কেউ বলেন যে এই জন্য তাকে সব্যসাচী বলা হয় না, যে তিনি এতগুলা জিনিস লিখছেন এই জন্য সব্যসাচী লেখক বলা হয় না। তিনি যখন জীবনের শুরুর দিকে লিখতেন, তখন তার বই পাবলিশ হতো সব্যসাচী প্রকাশনা থেকে, এই জন্য তাকে সব্যসাচী বলা হয়। সো দুইটাই মত আছে। সো দুই দিক দিয়ে আপনার যদি রিটেনে কোশ্চেন আসে সৈয়দ শামসুল হককে কেন সব্যসাচী লেখক বলা হয়, তখন আপনি দুইটা যুক্তি উপস্থাপন করবেন এবং তার দুই একটা উপন্যাস, কবিতার নাম টাম দিয়ে দিবেন। এতে করে আপনার লেখা আঁটোসাঁটো হবে, চমৎকার হবে। এবং সাহিত্যে কোনো কোড যদি রিটেনে লিখতে হয়, এটা ব্লু কালারে লিখতে হবে। তিনি হচ্ছে রংপুর অঞ্চলের মানুষ, এবং তার উস্তাদ ছিলেন হচ্ছে মনির চৌধুরী। এবং মনির চৌধুরীকে দেখেই তিনি সাহিত্যের দিকে ফিরে আসেন আর কি। এবং মূলত
টি.এস. এলিয়ট, ইংলিশ যিনি আমরা সাহিত্যিক পড়ব, টি.এস. এলিয়ট এর দ্বারা ভীষণ অনুপ্রাণিত ছিল এবং তিনি বলেছিলেন টি.এস. এলিয়টের কাব্যনাট্য আমাকে ক্রয় করেছিল। মানে টি.এস. এলিয়টও কিন্তু কাব্যনাট্য লিখত, নাটক লিখত কবিতার ছলে, তো সেও কাব্যনাট্য লিখত। কিন্তু কাব্যনাট্যর যে ডেফিনেশন, এই ডেফিনেশনটা লিখে দিছে, আপনারা একটু পড়ে নিতে পারেন। কাব্যনাট্য কিন্তু কাহিনীটা বিষয় না, কাহিনীর মেইন ফোকাসড না, এরা আসলে মূলত রহস্য উন্মোচন করতে চায়, ইতিহাস ঐতিহ্যকে আচ্ছাদন করে সে সমাজের বাস্তবতাকে তুলে ধরতে চায়, যেখানে সংলাপ হবে নাটকের মতন, কিন্তু এটা হবে কাব্যের ছলে। মানে এইখানে ধরেন আপনি এসে ডায়লগ দিবেন সিনেমা, আমি যেভাবে কথা বলতেছি এইভাবে না, আপনি কথা বলবেন হচ্ছে মানে ছন্দ দিয়ে, এটাই হচ্ছে কাব্যনাট্য। এবং সৈয়দ শামসুল হক বাংলা কাব্যনাট্যের একটা বিশাল জিনিস আর কি। বিখ্যাত কাব্যনাটক হচ্ছে নুরুল দিনের সারা জীবন। আপনারা জানেন যে রংপুর অঞ্চলে একটা সময় কৃষক বিদ্রোহ হয়েছিল। কৃষক বিদ্রোহ হচ্ছে, আপনারা জানেন 1757 সালে পলাশী যুদ্ধে আমাদের অঞ্চলে আসলে কোম্পানি, ইস্ট ইন্ডিয়া কোম্পানি একটা ভালো মতন দখল করে নেয়। এরপরে শুরু হয় হচ্ছে 1765 সালে গিয়ে মূলত দ্বৈত শাসন ব্যবস্থা হয়। দ্বৈত শাসন মানে কি? নবাবও শাসন করবে, কোম্পানিও শাসন করবে। বছরে 26 লাখ টাকা নবাবকে দিবে, এরপর এর বিনিময়ে তারা হচ্ছে আইন শৃঙ্খলা এবং ট্যাক্স খাজনা আদায়ের দায়ভার নিবে কোম্পানি। এতে করে মূলত কোম্পানির দমনপীড়ন শুরু হয়। এবং এই যে কোম্পানির দমনপীড়ন এবং এদের যে দ্বৈত শাসনের কুফল, এটা মাত্র দেখা দিছিল হচ্ছে 5 বছর পরেই 1770 কিন্তু বিরাট দুর্ভিক্ষ হয় এবং এতে কিন্তু আপনার বহু মানুষ মারা যায় এবং কৃষকরা বঞ্চিত হতে থাকে। তখন রংপুরে জেগে ওঠে হচ্ছে নুরুল দিন, এবং নুরুল দিন হচ্ছে কৃষকদের প্রতিনিধি। তখন তারা নবাবকে, লোকাল যারা কৃষক তারা নবাবকে নবাব মেনে নেবেন না, তারা মেনে নেবেন হচ্ছে নুরুল দিনকেই, তারা নবাব হিসেবে মেনে নেয়। এই যে শুরুতেই লেখা আছে যে মুক্তি দিবে নুরুল দিন, হামার নবাব নুরুল দিন। হামার হচ্ছে রংপুর অঞ্চলের আমার আর কি। মুক্তি দিবে নুরুল দিন, হামার নবাব নুরুল দিন। টি.এস. এলিয়টের দ্বারা প্রভাবিত হয়েই তিনি এইটা লিখেছেন। এবং এই বিষয় নিয়ে অনেক দ্বিমত আছে, ঠিক আছে। অনেকেই বলেন যে এই কৃষক বিদ্রোহে নুরুল দিন মারা গেছে। নুরুল দিন আসল ঘটনায় নুরুল দিন মারা যান নাই। এবং এই কৃষক বিদ্রোহতে কিন্তু প্রায় 60 থেকে 70 হাজার মানুষ মারা গেছিল এবং এইটা ছিল তৎকালীন আমলের সবচেয়ে বড় মৃত্যু, 60 থেকে 70 হাজার। এবং এইখানে নুরুল দিনের যে বিশেষ সহযোগী ছিলেন, সেই বিশেষ সহযোগী মারা গিয়েছিলেন, তার নাম ছিল কি আমি ভুলে গেছি। যাই হোক, নুরুল দিন কিন্তু মারা যান নাই আসল ঘটনায়, কিন্তু সৈয়দ শামসুল হক কিন্তু নুরুল দিনকে একবার মেরেও ফেলছে, আবার জীবিতও করে ফেলছে। তো সেক্ষেত্রে আপনাদের বলা চলে যে নুরুল দিনের একটা মানে এইটা ইতিহাস আশ্রিত হলেই ইতিহাসের কাহিনীকে একটু বিকৃত করে সৈয়দ শামসুল হক নিজের মতন করে এটা তুলে ধরছে। এবং এইখানে দুইটা আমি আপনার সংলাপ লিখে দিচ্ছি, এই দুইটা আপনার লেখার ক্ষেত্রে ভালো মতন ব্যবহার করতে পারেন। এই যে আব্বাসের শেষ সংলাপে আব্বাস বলে যে ধৈর্য সবে, ধৈর্য ধরি করো আন্দোলন, লাগে লাগুক বাহে 1 2 কিংবা কয়েক জীবন। এই বাহে মানে ভাই আর কি। 1 2 3 জীবন লাগলেও আন্দোলন করতে থাকো। এবং নুরুল দিনের জবানিতে বলে ভাবিয়া কি দেখিব, আব্বাস যদি মরো কোনো দুঃখ নাই, হামার মরণ হয় জীবনের মরণ যে নাই। 1 নুরুল দিন যদি চলি যায়, 1000 নুরুল দিন আসিবে বাংলায়। 1 নুরুল দিন যদি মিশে যায়, অজুদ নিরুল দিন আসি যায়, নিজুদ নিরুল দিন বাসি রয়। সো পরের 2 লাইন লেখি নাই, আপনারা একটু লিখে নিন আর কি। এবং এই নুরুল দিনের সারা জীবন কোনো নাটক আসলেই কিন্তু এই জিনিসটা লিখতে হবে, 1 নুরুল দিন যদি চলি যায়, 1000 নুরুল দিন আসিবে বাংলায়। এবং এই কাব্য নাটকের শুরুতে কিন্তু একটা প্রস্তাবনা আছে এবং ওই প্রস্তাবনাতে একটা কবিতা আছে, যেই কবিতার নামও নুরুল দিনের সারা জীবন। আপনারা আবৃত্তি শুনবেন এই নুরুল দিনের সারা জীবনে, এবং এইখানে দেখবেন যে জাগো ভাইয়ে কুণ্ঠে সবাই। আচ্ছা, এটা আপনাদের কয়েক লাইন আমি পড়ে শোনাতে পারি, এটা আপনার শুনতে ভাল লাগবে। এটা খুবই মানে নুরুল দিনের সারা জীবন। দাঁড়ান এটা একটু বের করে নিই, যে আমার কাছে একটা কবিতার বই আছে, এখানে নুরুল দিনের সারা জীবন সৈয়দ শামসুল হকের লেখা এই নাটকের প্রস্তাবনাতেই কবিতাটা আছে। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000।
ধবল দুধের মতন জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমায়। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ? অতি আকস্মাৎ স্তব্ধতার দেহ ছিঁড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত? গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আজ মিনতি, স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কালো ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ দিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। নুরুল দিন বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে একদিন ডাক দিয়েছিল 1189 সনে। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখাল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। আসুন, আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। নুরুল দিন কোথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতন নেমে আসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এই আশায় যে একদিন নুরুল দিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কালো পূর্ণিমায় দিবে ডাক, জাগো ভাই কুণ্ঠে সবাই। এটা মানে নাটক শুরু হয় এরকম একটা কবিতা দিয়ে। পায়ের আওয়াজ পাওয়া যায় মূলত হচ্ছে একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক কাব্যনাট্য, কিন্তু এই নাটকে মুক্তিযুদ্ধটা নাই। মুক্তিযুদ্ধ মানে হচ্ছে ধরেন মুক্তিবাহিনীরা যে যুদ্ধ করবে, মুক্তিবাহিনীরা এক জায়গায় অ্যাটাক করতেছে, এইরকম কিছু নাই। বাট যুদ্ধের একটা আবহাওয়া তৈরি হয়েছে, মানে যুদ্ধের টাইমের আবহাওয়া। এবং এইখানের প্রধান চরিত্র হচ্ছে মাতব্বর, এবং এখানে ডাইরেক্ট কোনো মুক্তিযোদ্ধা নাই। প্রধান পরিবার হচ্ছে মাতবর, পীর সাহেব, মাতবরের মেয়ে, কিছু পাইক আর গ্রামবাসী। আর মুক্তিযোদ্ধাদের দল আছে, বাট তারা আসে নাই। লাস্টে যে মুক্তিযোদ্ধারা আসতেছে তাদের পায়ের যে আওয়াজ, মুক্তিযোদ্ধারা আসতেছে, এই আওয়াজ দিয়ে অ্যাকচুয়ালি শেষ হয়। এই মাতবর হচ্ছে মূলত রাজাকার। সে গ্রামবাসীদেরকে করে রাখে যে পাকিস্তান খুবই ভালো, পাকিস্তান ইসলামের কথা বলে, এই সমস্ত কথা বলে সে গ্রামবাসীকে করে রাখে। যে গ্রামবাসীর মাতবরের উদ্দেশ্যে শুরুর দিকে বলে যে আপনার হুকুম মতন এই সারা 17 গ্রামে কোনোদিন কোনো বেটা মুক্তিবাহিনীর নামে আসলেই খেদাই দিছি। যেমন ভিটায় খাখা কাক ডাকলে দুপুরবেলায় লাঠি দিয়া বৌজি খেদায়, মানে কাক ডাকলে কাক যেমন খেদায় দেন, এইরকম কেউ আসে মুক্তিযোদ্ধার কথা বললে তারে আমরা খেদায় দিছি। এরপরে হচ্ছে ধরেন মাতবরের আরেকটা কও দেখি, বিপদ কোথায় নাই, কোন কামে নাই, আর সকল কামের চেয়ে বড় কাম হইল দেশ রক্ষা করা। দেশ রক্ষা করা মানে কাদের কাছ থেকে রক্ষা করা? মুক্তিযোদ্ধাদের কাছে থেকে রক্ষা করা। এইটা মাতবর বোঝাচ্ছেন। কিন্তু মাতবরের যে মেয়ে, এই মাতবর কিন্তু পাকিস্তানিদের কাছে বিভিন্ন ধরেন ইয়াং মেয়েদেরকে ধরে তুলে দিত যেন পাকিস্তানি মেয়েরা তাদেরকে ভোগ করতে পারে। শেষে কিন্তু মাতবরের মেয়েকেও এই ক্যাপ্টেন তুলে নিয়ে যায় এবং মাতবরের মেয়েকে ধর্ষণ করে। এবং মাতবরের মেয়ে কিন্তু মাতবরের মেয়ের জবানিতে বলে, আমার কি আছে, গেছে সুখ, যেন কেউ নিয়ে গেছে গাভিনের বাটের যতটুকু দুধ আছে নিষ্ঠুর দহন দিয়া। মানে গরুর বাটে যে পরিমাণ দুধ আছে, নিষ্ঠুরভাবে যদি কেউ শেষ বিন্দুটুকু দুহিয়ে নিয়ে যায়, সেই রকম করে তার এইখান থেকে নিয়ে গেছে আর কি। শেষে কিন্তু মাতবরের মেয়ে আত্মহত্যা করে এবং গ্রামের লোকজন একসময় বুঝতে পারে যে মাতবর আমাদেরকে ভুলভাল জিনিস বুঝায় এতদিন রাখছে। এবং লাস্টে কিন্তু এই যে পাইক নিজের পাইক মানে মাতবরের পাহারাদারই মাতবরকে খুন করে ফেলে এবং খুন করে মাতবরের লাশের কাছে দাঁড়ায় বলে, আপনার কোনো ঈমান ছিল না। এবং লাস্টে মাতবর যখন মৃত্যুর কোলে ঝুলে পড়ে, তখন সে দেখে যে
কানে শুনে সে দেখে না, কানে শুনে যে মুক্তিযোদ্ধাদের পায়ের আওয়াজ শুনে। এইটা হচ্ছে কাব্যনাট্য। মূলত এইখানে ক্ষমতা পিপাসু যে শাসক শ্রেণী, তারা যে গ্রামের মানুষকে কিভাবে অন্ধ করে রাখছে, এবং এই অন্ধ করতে গিয়ে সে আসলে নিজেই নিজের পাতা জালে নিজেই পা দিছে, এই জিনিসটা ফুটে উঠছে আর কি। তো রিটেনের ক্ষেত্রে কিছু কোট মনে রাখতে হবে, কিছু মনে না থাকলেও এই লাইনটা মনে রাখবেন যে আপনার কোনো ইমান ছিল না পাইক। এই দুইটাই তার নাটক মোটামুটি মনে রাখতে পারেন। অন্যান্য কয়েকটা নাটকের নাম দুইটা আপনি মনে রাখবেন, 3টা নাটকের আলোর নাম মনে রাখবেন। একটা নারীগণ, নারীগণটা নাম মনে রাখা দরকার, শুধু নাম, রিটেনে আসার কোনো চান্স নাই, শুধু নামটা মনে রাখবেন এটার। নারীগণ, গণনায়ক, আর বাংলার মাটি বাংলার জল, শুধুমাত্র প্রিলিমিনারির জন্য নাম। আর রিটেনে কোশ্চেন আসলে এই দুইটা থেকেই কোশ্চেন আসতে পারে, দ্যাটস ওয়াই আমরা এটা নিয়ে কথাবার্তা বলছি আর কি। উপন্যাস নিয়ে কথা বলতে গেলে সৈয়দ শামসুল হকের প্রসিদ্ধ যে উপন্যাস সেটা হচ্ছে নিষিদ্ধ লবান। কিছুদিন আগে জয়া আহসান, কিছুদিন আগে বেশ কিছু বছর আগে জয়া আহসানের একটা মুভি ছিল গেরিলা, এবং এই গেরিলা চলচ্চিত্রটাই নিষিদ্ধ লবান এর দিয়েই হচ্ছে, কাহিনী নিয়েই তৈরি। নিষিদ্ধ লবানের যে নায়িকা আর কি, বিলকিস, এই বিলকিস হচ্ছে এই নিষিদ্ধ লবানের নায়িকা। নায়িকা বলতে হচ্ছে প্রধান চরিত্র। সো বিলকিস হচ্ছে ঢাকা থেকে তার গ্রামে যাবে, এবং গ্রামে যাওয়ার এই টোটাল রাস্তায় তার সাথে সিরাজ নামে একজন থাকে। এবং নিষিদ্ধ লবান আপনারা জানেন হচ্ছে, লবান হচ্ছে কেউ যদি মারা যায় আমাদের মুসলমান ধর্ম অবলম্বনে শরীরে কিন্তু লবান দেওয়া হয়, এক ধরনের কর্পূর টাইপের একটা গন্ধ বের হয়, ওই যে আতর লবান সোয়া চন্দন, এরকম আপনারা একটা গানের মধ্যেও শুনবেন। হচ্ছে লবান হচ্ছে লাশ দাফন করতে একটা লাগে, কিন্তু নিষিদ্ধ লবান মানে হচ্ছে মাকে খুন করছে, লাশ ফেলে রাখছে, কিন্তু লাশ দাফন করতে দিচ্ছে না, বলছে এই লাশ দাফন হবে না, এই লাশ এইখানে শিয়াল কুকুরে খেয়ে যাবে। সো লাশ দাফন করতে দিচ্ছে না, তার মানে লাশের জন্য আজ লবান নিষিদ্ধ, এই জন্যই নাম হচ্ছে নিষিদ্ধ লবান। এবং এই বিলকিস যখন জলেশ্বরীতে যায় তখন দেখে যে তার যে খোকা বা ছোট ভাই, এই ছোট ভাইকে খুন করে বাজারের পাশে রেখে দিছে, এবং সে চেষ্টা করে যে তাদেরকে সে দাফন করবে, এবং দাফন করার জন্যই অ্যাকচুয়ালি টোটাল প্রসেসটা চলে, যে ওইখান থেকে ছোট ভাইকে দাফন করানোর জন্য। পরবর্তীতে এইখানকার যে মেজর, সে বিলকিসকে ধরে নিয়ে যায়, এবং এক পর্যায়ে সেই রকম দেখায় যে এই যে সিরাজ, ছোট ভাইয়ের মতন সিরাজ, তাকে উলঙ্গ করে বিলকিসের সামনে দাঁড় করায় রাখে, এবং সিরাজকে যখন মেরে ফেলে মিলিটারিকে বলে যে আমি আমার দেহ তোমাকে দিব, কিন্তু আমাকে পারমিশন দিতে হবে যে আমার এই ভাইটাকে আমি সৎকার করব। এবং একটা সময় এই পারমিশন দেয় যখন এই যে মেজরের শরীরের উপর যখন উঠে বিলকিস বসে, মেজরের মনে হয় যে একটা আগুনের কুণ্ডলি বসছে, এবং তাকে চেপে ধরে অ্যাকচুয়ালি মেরে ফেলে। এরকমই একটা ঘটনা নিয়ে অ্যাকচুয়ালি এই উপন্যাসটা। নীলদংশন, এটাও একটা উপন্যাস, এটা হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস। এইখানে একজন কেরানি থাকে, তার নাম হচ্ছে নজরুল ইসলাম। মার্চ মাসের শুরুতে দেশের যখন অস্থিরতা হবে, এই অস্থিরতার টাইমেই সে অস্থিরতা টের পেয়ে সে তার বউ বাচ্চাকে শ্বশুরবাড়িতে পাঠায় দেয়। তো মার্চ মাসের যখন কারফিউ একটু শিথিল করে 27-28 তারিখের পর, তখন সে আসলে তার বউ স্ত্রী সন্তানকে দেখার জন্য সে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। তখন মিরপুর ব্রিজের ওইখানে অ্যাকচুয়ালি তাকে গ্রেপ্তার করে, এবং গ্রেপ্তার করার পরে জিজ্ঞাসাবাদ শুরু হয়। এই জিজ্ঞাসাবাদেরটাই হচ্ছে উপন্যাস, মানে উপন্যাসটাই এই জিজ্ঞাসাবাদ। এইরকম জিজ্ঞাসাবাদ দিয়ে উপন্যাস পাবেন আপনারা তারাশঙ্করের উপন্যাস হচ্ছে একটি কালো মেয়ের কথা। তো এই জিজ্ঞাসাবাদটা খুবই অদ্ভুত ধরনের বলতেছে যে ওরা বলে তোমার নাম কি, বলছে কাজী নজরুল, তো নজরুল ইসলাম, তো ভাবছে যে এটা কাজী নজরুল ইসলাম। তা বলছে তুমি কবে থেকে লেখো, কি লেখো, বিদ্রোহের কথা কেন লেখো, এইরকম বিভিন্ন নিয়ে তার সাথে হুলস্থুল বাধায় দেয় আর কি। তারপরে বলে যে তুমি খাইছো, বলছে খাইছি। কোথায় খাইছো? সদরঘাটে। বলে কি হিন্দু হোটেলে খাইছি? বলছে তুই হিন্দু হোটেলে খাইছোস কেন? এইটা নিয়ে তাকে টর্চার করে, এইরকম একটা কাহিনী। তবে এইখানে আসলে মূলত সে দেখানোর ট্রাই করছে যে একটা আদর্শবান মানুষকে দেখানোর ট্রাই করা হয়েছে। সে তার মানে মৃত্যুকে রেখেও সে তার ফ্যামিলিকে মনে রাখার ট্রাই করছে আর কি। এই সমস্ত বিষয় আশাই হচ্ছে এই উপন্যাসের মেইন কথা। এছাড়া আপনারা পড়তে পারেন তার প্রথম উপন্যাস হচ্ছে দেয়ালের দেশ, শুধু নাম মনে রাখবেন, সীমানা পেরিয়ে খেলারাম খেলে যা,
দেয়ালের দেশ ঢাকা ইউনিভার্সিটিতে থাকা অবস্থাতেই তিনি লিখেছিলেন দেয়ালের দেশ, এবং এটাও একটা বিখ্যাত উপন্যাস, শুধু নাম মনে রাখলেই চলবে, বাট এই দুইটা উপন্যাসের কাহিনী এবং চরিত্র মনে রাখতে হবে। আচ্ছা ওয়েট, আমরা খুব তড়িঘড়ি করে খাবার খেতে গিয়ে কিন্তু এমন হতে পারে যে খাবার আমাদের শ্বাসনালীতে আটকে যেতে পারে। এমনও হতে পারে যে আপনার সামনে একজনের এই ঘটনা ঘটেছে, আপনার সামনে একটা বেবির এই ঘটনা ঘটেছে, এটা কিন্তু একটা সিরিয়াস মেডিকেল ইমার্জেন্সি, এবং এরকম যদি ঘটে তাহলে 3 থেকে 6 মিনিটের মধ্যে একটা ডেঞ্জারাস কিছু ঘটে যেতে পারে। এবং এই যে খাবার শ্বাসনালী থেকে বের করে ফেলা, এর অ্যাকচুয়ালি সায়েন্টিফিক ওয়ে কি, এটা আমাদের জানা থাকা প্রয়োজন। তো এইরকম বিভিন্ন মেডিকেল টিপস যদি আপনি পেতে চান তাহলে এই ইউটিউব চ্যানেলটাকে আপনি ভিজিট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আশা করি আপনি উপকৃত হবেন, যেখানে নাক কান গলার স্বাস্থ্যসেবাকে প্রায়োরিটি দিয়ে আসলে মানুষের সমস্ত স্বাস্থ্য বিষয়ক আলাপ আলোচনা হবে। আশা করছি আপনার ভালো লাগবে।